আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে ফিরছে ২০১২ সালের কারিকুলাম, আর অনেকটা আগের মতোই হবে মূল্যায়নও। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। জানুয়ারি থেকে মিড ডে মিলও ফিরছে বলে জানান তিনি। প্রাথমিকে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ ও শিক্ষার মান বাড়াতে বাজেট বৃদ্ধির বিকল্প নেই জানিয়ে উপদেষ্টা বলেন, এজন্য জনদাবি উঠতে হবে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৩ সালের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি অনুযায়ী দেশে এখন মোট প্রাথমিক বিদ্যালয় আছে ১,১৪,৬৩০টি, যার মধ্যে সরকারি ৬৫,৫৬৭টি। এসব বিদ্যালয়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী ১,৯৭,০০,০০০ বেশি, যা আগের বছর ছিল প্রায় ২,৫,৫,০০,০০০। আগের বছরের চেয়ে ৮,৩২,০০০-এর বেশি শিক্ষার্থী কমে গেছে। কিন্তু কেন? এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তাই বলছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। একটা হচ্ছে করোনার সময়ে আমাদের প্রাইমারি স্কুলগুলো বন্ধ ছিল, কিন্তু মাদ্রাসাগুলো চালু ছিল। এটা একটা বিষয় হয়েছে। আর একটা বিষয় হয়েছে যে অনেকগুলো শিল্পাঞ্চল আছে যেখানে বাপ মা দুইজনই কাজ করেন। তো সেইখানে আমাদের স্কুল যে আওয়ার, এই আওয়ারের সঙ্গে এদের কাজের সময়টা মেলানো কঠিন। সেই জন্য তারা অনেক সময় বাচ্চাদের মাদ্রাসাতে দিয়ে দিচ্ছেন যে সময়টা। আরেকটা প্রসঙ্গ হচ্ছিল যে নতুন কারিকুলামে যে পরীক্ষার বিষয়টাতে পরিবর্তন নিয়ে আসা হচ্ছিল, এই বিষয়টা অভিভাবকদের পছন্দ হচ্ছিল না। শিক্ষার্থীদের আকৃষ্ট করা ও পুষ্টির চাহিদা মেটাতে জানুয়ারিতে আবারও মিড ডে মিল চালু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আমরা ইমিডিয়েটলি ১৫০টা উপজেলার সেটা সবগুলো স্কুলে চালু করে দিচ্ছি। এক না কেটে পাশ হয়ে যাবে। আমাদের ১৫০টা উপজেলা আমাদের জানুয়ারি থেকে চালু হয়ে যাবে। এর বাইরেও কিন্তু আছে। এর বাইরে কক্সবাজার আর বান্দরবনের জন্য একটা স্পেশাল প্রকল্প নেওয়া হয়েছে এবং এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। এই প্রকল্পে কিন্তু এই মিড ডে মিল রয়েছে। এর মানে ১৫০টা উপজেলা, আরও ২টা বা ১৫২টা উপজেলার সবগুলা স্কুল। এর বাইরেও কিন্তু আমরা ৬০০ স্কুলে মিল্ক দিচ্ছি। প্রাথমিকে ২০১২ সালের কারিকুলাম ফিরছে আসছে বছর, তবে বড় পরিবর্তন আসবে না। আর মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আসছে বলে জানান উপদেষ্টা। 3 পর্যন্ত খুব একটা পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না। আর 4-5-এর ক্ষেত্রে আমরা কিছুটা পরিমার্জন করছি। 25-এ পরিবর্তনটা হবে মাইনর, খুব বেশি না, মাইনর পরিবর্তন হবে। এর পরের প্রসঙ্গে পরিবর্তনটা মূল পরিবর্তন হবে এর পরের প্রসঙ্গে। মূল্যায়নটা কোনো পরিবর্তন আসছে কিনা নাকি আগের মতোই থাকবে? যেটা চলছিল এমন না, বরং অনেকটা আগের মতো। ওই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট নির্দেশিকা স্কুল পর্যায়ে পৌঁছায় দিচ্ছি, যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি না হয়। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান বাড়াতে দেশ সেরা বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু হয়েছে। সাক্ষরতার হারের পাশাপাশি মান বাড়াতেও তাদের প্রতিবেদনের ভিত্তিতে কাজ শুরু হবে জানুয়ারি থেকেই। আমরা হোমজিক্যালি কিছু করতে চাই না, যে কাজটা স্থায়ী হবে এবং সুফল দেবে এমন কাজ আমরা কিছু করতে চাই। এবং ওনারা খুব সিস্টেমেটিক্যালি কাজ করছেন। আমাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে ওনাদের সঙ্গে। আমরা ডিসেম্বরের শেষ নাগাদই ওনাদের রিপোর্ট পেয়ে যাব এবং আমরা অ্যাকর্ডিংলি আমরা কাজ করব। তারপরে বাস্তবায়নেও তো নিশ্চয়ই সময় লাগবে। ধারাবাহিকভাবে বাস্তবায়ন হবে। কতগুলো বিষয় থাকবে যেগুলো আমরা ইমিডিয়েট করতে পারবো, কতগুলো বিষয় থাকবে যেগুলো ক্রমান্বয়ে হবে। প্রাথমিক বিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষক ও শিক্ষার মান বাড়াতে বাজেট বৃদ্ধির বিকল্প নেই বলেও মনে করেন তিনি। তাদের জন্য আকর্ষণীয় করতে হবে ক্ষেত্রটাকে, কিন্তু আলটিমেটলি ফল দাঁড়াচ্ছে আমার বাজেট বৃদ্ধি। কারণ বাজেট বৃদ্ধি গভর্নমেন্ট কখন করে? যখন জনগণের চাহিদা থাকে ওই দিক দিয়ে। এর মানে আমার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষদের মধ্যে চাহিদা তৈরি হতে হবে, দাবি উঠতে হবে যে না, আমাদের শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে। তাহলে গভর্নমেন্ট কিন্তু বাধ্য শিক্ষা খাতে বাজেট বাড়ানোতে, আর তখনই কিন্তু অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে বাস্তবায়ন করা সম্ভব। প্রাথমিকের পাঠ্য বই ছাপানোর জন্য কার্যাদেশ এ মাসেই শেষ হলেও ১ জানুয়ারিতেই বই দেয়া সম্ভব হবে বলে জানান উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে তাপমাত্রা কমে শুরু হয়েছে শীতের আমেজ। উত্তরবঙ্গ, সিলেট ও উপকূলীয় এলাকায় কুয়াশার সঙ্গে জনপদে নেমেছে শীত। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, ডিসেম্বরের শুরু থেকে প্রকৃত অনুভূতি শুরু হয়ে মাঝামাঝি সময়ে রাজধানী ঢাকাতে জেঁকে বসতে পারে শীত। রাতভর ঝরতে থাকা ঘন কুয়াশা থাকছে সকাল পর্যন্ত, সেই সঙ্গে হিমেল বাতাস। এরই মধ্যে জীবিকার তাগিদে ছুটছেন কর্মজীবী মানুষ। দিনাজপুরে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.1 ডিগ্রি সেলসিয়াস।
নওগাঁয় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের পাদদেশে হাওয়ায় দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে আগে ভাগেই এসেছে শীত। এছাড়া কয়েকটি জেলায় এবং উপকূলীয় এলাকায় প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ, বেড়েছে কুয়াশার চাদর। এতে বিপাকে পড়েছেন অসহায়, শ্রমজীবী, ছিন্নমূল ও দরিদ্র মানুষ। গরম কাপড়ের অভাবে শীত মোকাবেলায় হিমশিম খাচ্ছেন তারা। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে ব্যাহত হচ্ছে যান চলাচল। উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষকরা। মজলুম জননেতা ও আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ই ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে অধিকার বঞ্চিত, অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় সংগ্রাম করেছেন মাওলানা ভাসানী। ক্ষমতার কাছে থাকলেও ক্ষমতার মোহ তাকে কখনোই আবিষ্ট করেনি। ব্যক্তি জীবনেও ছিলেন নির্মোহ, অনাড়ম্বর ও অত্যন্ত সাদাসিধে। তিনি সবসময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। দেশের রাজনৈতিক পরিবেশে সব দলগুলোকে সমান সুযোগ নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার, এমনটা প্রত্যাশা করেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূসের সরকার একটা রূপরেখা ঘোষণা করবেন এবং আওয়ামী লীগ সহ সব দলের সমান সুযোগ নিশ্চিত হবে বলেও প্রত্যাশা তার। We know that the interim government in Bangladesh has committed to restoring peace and order, ensuring accountability and promoting national reconciliation. And it has the full support of the UK government in these objectives. And we know that there are very strong people-to-people ties between Bangladesh and the UK. পলিথিন নিষিদ্ধ, কিন্তু ঢাকার বাইরে সেই ঘোষণার যেন তোয়াক্কাই করছে না কেউ। প্রকাশ্যেই চলছে পলিথিনের বিক্রি ও ব্যবহার। উল্টো নিষিদ্ধের অজুহাতে দাম বেড়েছে, আর সেই সুযোগে পলিথিনের ব্যবসায় ফুলে ফেপে উঠেছেন অনেকেই। নামকাওয়াস্তে পলিথিন বিরোধী অভিযান চালানো হলেও কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না এই ব্যবসার। বিস্তারিত সাইদুর রহমানের রিপোর্টে। ১ নভেম্বর থেকে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যাগ। তবে সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাজধানীর উপকণ্ঠ সাভারে কাঁচা বাজার থেকে শুরু করে সর্বত্রই দেখা যাচ্ছে আগের মতোই পলিথিনের ব্যবহার। আর নিষেধাজ্ঞার অজুহাতে দামও বেড়েছে পলিথিনের। আগে ওই দাম 220 টাকা ছিল, এখন ওই মাল নাই কোনো এর লেগে দাম বাড়ছে। আর বেশি না সরি ভুল হয়ে গেছে। সাভারে কাঁচা বাজার থেকে শুরু করে মুদি দোকানে পর্যন্ত অবাধে আগের মতোই মিলছে পলিথিন। বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের তৈরি ব্যাগের ব্যবহারের কথা বলা হলেও পর্যাপ্ত সরবরাহের অভাব এবং সাশ্রয়ী নয় বলে ব্যবহারে অনীহায় কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। সচেতন মহল বলছে বিকল্প না থাকায় বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করছেন তারা। বন্ধ করলে আমাকে ভালো, আমরা ওই যে ব্যাগগুলো একবার আমরা সার দিয়ে দিব। এটা বন্ধ হলে দেশের জন্য আমাদের অনেক ভালো, পরিবেশ ভালো থাকবে। বিকল্প কোনো কিছু আমরা পাইলে ওটা বন্ধ করে দিক, তাতে অসুবিধা নেই। সরকার যেহেতু এটা অবৈধ ঘোষণা করছে, সেটাতে আমরা একমত। এটা আমরা সামনে আর এটা ব্যবহার করব না। সব স্তরে পলিথিনকে নিষিদ্ধ করা হয়েছে। তো সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতেই আমরা নিষিদ্ধ পলিথিন যেটা, সেটার বিরুদ্ধে হলো যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতে সেটা অব্যাহত থাকবে। ২০০২ সালে তৎকালীন বিএনপি সরকার দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুপার শপে এবং বাজারে আবারও পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের শিকার ছাত্র শিবিরের আরও ৭ জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। ৭টি আলাদা অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ ৫৩ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মেজবাহ হাসানের রিপোর্ট।
চট্টগ্রামের আব্দুল করিম ও বগুড়ার আলমগীরের হুইল চেয়ারের এই যাত্রা দীর্ঘ 7 থেকে 9 বছরের। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে গুলি চালায় পুলিশ। গুলি শরীর ভেদ করে গুরুতর আহত আব্দুল করিম দীর্ঘ 25 দিন পর জ্ঞান ফিরে পান। আলমগীরের গল্পটা প্রায় অভিন্ন। এরপর থেকেই আর উঠে দাঁড়ানো হয়নি তাদের। আমার হলো স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখন অবশ। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল আমি তাদের একটা বিচার চাই। 2015 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী রাজশাহীর জনি ইসলামের গল্পটা আরও ভয়াবহ। তার অভিযোগ, পড়ার টেবিল থেকে সাদা পোশাকে তুলে নিয়ে রাতভর নির্যাতন শেষে পায়ে গুলি করে ফেলে রাখে পুলিশ। চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হন তিনি, ফলে কেটে ফেলতে হয় পা। এখন কৃত্রিম পাই তার ভরসা। আরেক শিক্ষার্থী চট্টগ্রামের সাইফুল ইসলাম, পড়ার টেবিল থেকে উঠিয়ে নিয়ে গুম করে রাখা হয় দীর্ঘ 3 বছর। সবশেষ শেখ হাসিনা পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান তিনি। চোখ বেঁধে রাখা হতো 24 ঘন্টা, টাইট করে চোখ বেঁধে রাখা হতো। যদি তারা এসে চোখের কাপড় লুজ পেত তাহলে খুব মারধর করতো। বাধ্য হয়ে আমরা যে বোতলে পানি খেতাম ওই বোতলে প্রস্রাব করতাম। প্রস্রাব করে ওইটা আবার পরিষ্কার করে ওই বোতলে পানি খেতাম। হাতুড় দিয়ে মারে, চাকু দিয়ে মারে, হাতের মধ্যে সুই ঢুকায় দেয়, যার চিহ্ন এখনও আছে আমার হাতে আঙুলে। এই যে সুইয়ের চিহ্ন, এগুলো সব সুই ঢুকায় দিয়েছিল। গুলি করে তারা পারাপারি করে গাড়ির মধ্যে তুলে ফেলে, আবার বুট জুতা দিয়ে ওই ক্ষত স্থানে লাথাইতে থাকে। দীর্ঘদিন ধরে এমন নির্যাতনে র্যাব, পুলিশ সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগও জড়িত জানিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমরা ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। এর আগে গুম ও নির্যাতনের ইস্যুতে ইসলামী ছাত্র শিবিরের 10 নেতাকর্মী অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দেশবাসী খুব দ্রুত নির্বাচনী রোড ম্যাপে পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের দায়িত্ব গ্রহণের 100 দিন উপলক্ষে কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যেও সরকার কাজ করছে। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন, আপনার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোড ম্যাপও পেয়ে যাবেন। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। রাজনীতি নিয়ে নিজেদের কোনো উচ্চাভিলাষ নেই। সংস্কার শেষে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যেতে চায় অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। এর আগে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন যাতে রাজনীতিতে সব দলের সমান সুযোগ নিশ্চিত হয়। তামজিদ সুমনের রিপোর্ট।
ইন্দো প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট রোববার পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় অর্থনীতি ও বাণিজ্য থেকে শুরু করে নিরাপত্তা, অভিবাসন ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে আলোচনা করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন বলেন, রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে ইউনূস সরকারকে সহযোগিতা করবে তার দেশ। একটি ভালো গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। ইউনূস সরকার দেশের রাজনৈতিক পরিবেশে সব দলগুলোকে সমান সুযোগ নিশ্চিত করবে এমন একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বলে প্রত্যাশা করছি। বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন করবে যুক্তরাজ্য। তারেক রহমানকে দেশে ফেরানোর প্রসঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, তারা একক বিষয়ে কোনো কথা বলেননি, তবে সরকার চাইলে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। কোনো ব্যক্তিগত বিষয়ে কথা বলিনি আমরা। প্রত্যাবাসনের বিষয়গুলোতে সরকার চাইলেই সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। And it has the full support of the UK government in these objectives. পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচন দিয়ে সরে যেতে চান তারা। আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য। তাতে করে যেটুকু সময় লাগে এখনো আমরা স্পষ্টভাবে জানি না, কারণ কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট দেখ, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ভিসা প্রসেস সম্পূর্ণ হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবে মন্ত্রণালয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় আগামীকাল আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী ও 2 উপদেষ্টা সহ 14 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো হাজির করা হবে। বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে তারা কারাগারে আছেন। এদিকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের শিকার ছাত্র শিবিরের আরও 7 জন কর্মী সমর্থক ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সহস্রাধিক ছাত্র জনতা হত্যার শিকার হন। এসব ঘটনায় শতাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে কয়েকটি মামলাও করেছে প্রসিকিউশন। সেসব মামলা ও অভিযোগের তদন্ত করছে তদন্ত সংস্থা। এসব মামলায় গ্রেফতার দেখানো 14 জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। প্রথম তাদের হাজিরার জন্য আছে যে 46 জনের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, তাদের মধ্যে থেকে কালকে হয়তো 14 জনকে আমরা পাচ্ছি, এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। তারা আসবেন তদন্ত রিপোর্টের জন্য, যদিও দিন ধার্য আছে। স্বাভাবিকভাবেই 1 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তো সমাপ্ত হবে না, সেজন্য তদন্ত সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়েছে সময়ের কথা। সেই সময়ের জন্য আমরা সময় চাইব। তাদের পক্ষে যদি কোনো আইনজীবী তারা নিযুক্ত করেন, সেই আইনজীবীরা থাকবেন। যাদের হাজির করা হবে তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, জুনায়েদ আহমেদ পলক, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে 7টি আলাদা অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 53 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমার হলো স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখনো বল। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল আমি তাদের একটা বিচার চাই। আমরা ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। এর আগে গুম ও নির্যাতন ইস্যুতে ছাত্র শিবিরের 10 নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণটা দিন দিন বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের দেয়া সবশেষ তথ্য বলছে ব্যাংকগুলোতে এখন খেলাপি ঋণের পরিমাণ 2,85,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন সামনের দিনে আরও বাড়তে পারে এই সংখ্যা। এক্ষেত্রে ঋণ খেলাপিদের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের। হাসানুল শাওনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। এসবই এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। ফলে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের প্রায় 17%ই বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দেয়া সবশেষ তথ্য মতে দেশের ব্যাংকগুলোতে এখন খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 2,84,977 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন এতদিনে খেলাপি ঋণ এবং ব্যাংক খাতে দুরবস্থার সঠিক চিত্র বের হয়ে আসছে, যা বেশ ভীতিকর। যে ঋণগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেই তথ্যগুলো কিন্তু এখন আসেনি, আর অতি ঝুঁকিপূর্ণ ঋণগুলো আসলে ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তো সুতরাং সমস্ত তথ্য একসঙ্গে করলে দেখা যাবে যে প্রায় 4 লক্ষ কোটি টাকার বেশি আসলে খেলাপি ঋণ আমাদের আছে। এই যে বিজনেস অ্যাসোসিয়েশন গুলা, তখন তারা ব্যবসায়ীরা বলবে না যে আমাদের ব্যবসা বাণিজ্যের সে পরিবেশ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে আমরা এটা ক্ষতি, আমার কারখানা বন্ধ করে রাখতেছি। এই অবস্থায় চলতে থাকলে খেলাপি ঋণের জন্য দুঃসংবাদ, এটা দুঃসংবাদ হবে এবং এটা বাড়তে থাকবে। এ অবস্থায় ব্যাংকগুলোর ঝুঁকিপূর্ণ ঋণের তথ্য নিয়মিত এবং সঠিকভাবে পর্যালোচনার পরামর্শ বিশেষজ্ঞদের। যে যেখানেই থাকুক না কেন, পলায়া থাকুক বা দেশে থাকুক বিদেশে থাকুক, কিন্তু তার কাগজপত্র তো এখানকার অ্যাপ্লিকেশন গুলো, সমস্ত দরখাস্ত গুলো কাগজপত্র যদি আপনি চেক করেন, সেখানে দেখবেন যে আপনার জাল দলিল দিয়া, জাল কাগজপত্র দিয়া কারা কারা নিয়েছে, এদের তো বাইর করা ইজি, এটা ব্যাংক নিজেই বাইর করতে পারে। এই যে বিপুল পরিমাণে খেলাপি ঋণের যে অভিশাপ তৈরি হয়েছে, সেখান থেকে বের হয়ে আসার জন্য আসলে আমাদের এই মুহূর্তে যে ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রম চলছে সেটাকে আরো শক্তিশালী করতে হবে এবং খুব দ্রুত কিছু চিহ্নিত খেলাপি, যাদের আসলে কাজই আসলে খেলাপি হওয়া, তো তাদেরকে চিহ্নিত করে আসলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সরকার পরিবর্তনের পর ব্যাংক খাত সংস্কারে পদক্ষেপ নিতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আগামী দিনে আরও বেরিয়ে আসবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমানে দেশের সবচেয়ে বড় স্বৈরাচারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, এমন মন্তব্য করে ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নামে কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতি ব্যবসা বাণিজ্যে বাধা সৃষ্টি করছে। রাজধানীতে সিপিডির আলোচনায় ব্যবসায়ী নেতারা আরও বলেন, এখনও সরকারি সেবায় সীমাহীন দুর্নীতি দেশের উন্নয়নের পথে বড় বাধা। সিপিডির গবেষণা বলছে, উচ্চ মূল্যস্ফীতি এবং বেড়ে চলা দারিদ্র্য ও বৈষম্য আগামীতে দেশের অর্থনীতিতে ঝুঁকি তৈরি করবে। হাসানুল শাওনের আরেকটি রিপোর্ট। বাংলাদেশের ব্যবসার পরিবেশ সংস্কার বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই আলোচনা অনুষ্ঠান, যাতে সংস্থাটি জানায় দুর্নীতি এবং অদক্ষ আমলাতন্ত্র দেশের ব্যবসার পরিবেশের জন্য সবচেয়ে বড় বাধা। দেশে অপরাধ এবং সহিংসতার কারণে ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক মন্দাভাব, বেকারত্ব, জ্বালানি সংকটও অনিশ্চয়তা বাড়াচ্ছে। আলোচনায় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, দেশে আস্থা রাখার মতো ব্যবসার পরিবেশ নেই। আমরা একটা দেশ হিসেবে আরবিট্রেশন, এডিআর কখনোই অনার করি না, ভেরি রেয়ার কেসেস, এন্ড দিস ইজ এ ভেরি বিগ ইস্যু। The small amounts, people who'd stop your 500 টাকার জন্য সরকারি দপ্তরে ফাইল আটকে রাখে, যা বড় ভোগান্তিতে ফেলে আমাদের। তাই সবার আগে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি মুক্ত করতে হবে। There are layers of corruption issues. এ সময় ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, তাই সবার আগে রাজনীতিতে সংস্কার প্রয়োজন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কিছু নীতির কড়া সমালোচনা করেন তিনি। সেন্ট্রাল ব্যাংক আন্ডারটেক অল দ্য রেসপন্সিবিলিটি। বাংলাদেশ ব্যাংক যেন একাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সব দায়িত্ব নিয়ে নিয়েছে। এটা অনেকটা বোকার স্বর্গে বসবাস করার মতো বিষয়। ভুল নীতি চাপিয়ে দিয়ে বর্তমানে বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বড় স্বৈরাচারী আচরণ করছে। এ ধরনের স্বৈরাচারী আচরণ বন্ধ হওয়া উচিত। সেন্ট্রাল ব্যাংক টেক দিস ডিক্টেটরিয়াল সিস্টেম অ্যাওয়ে। অন্তর্বর্তী সরকার দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। জনগণের সাথে সম্পৃক্ততা নিয়ে বিতর্ক হতেই পারে, তবে একটি বিষয় স্পষ্ট, অন্তর্বর্তী সরকারের প্রতিটি সদস্যের আন্তরিকতা এবং সদিচ্ছার
কোনো ঘাটতি নেই। Every member of government has approached. আলোচনায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান, অপরিকল্পিত 100টি নয় বরং কার্যকর 5-10টি অর্থনৈতিক অঞ্চল নিশ্চিতে কাজ চলছে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এবারও 2 পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয় 2025 সালের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরের নেতৃত্বাধীন শুরায়ে নিজাম আয়োজন করবেন এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব করবেন মাওলানা সাদের অনুসারীরা। ইজতেমার মাঠ হস্তান্তর প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্ব শেষে আয়োজকরা বিশ্ব ইজতেমা মাঠ সংক্রান্ত কমিটিকে 4 ফেব্রুয়ারি বুঝিয়ে দেবেন, আর দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা তা বুঝে নেবেন। ইজতেমা শেষে 11 ফেব্রুয়ারি কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন দ্বিতীয় পর্বের আয়োজনকারীরাও।